আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নোহা বিস্ময়ে সিফাতের দিকে তাকালো, চোখের কোণে জলের কাঁপন, তবুও গর্বে মাথা উঁচু রেখে নিঃশব্দে আড়াল করল সেই অশ্রু। আমি জানি আপনি ওকে কতটা ভালোবাসেন, আর আরুষিও আপনাকে ঠিক ততটাই। দুদিন আপনার থেকে দূরে থাকলে ও কাঁদে। এতদিন পর বাবাকে পেয়ে তাই একটু এক্সাইটেড। কিন্তু আপনাকে কে বলেছে আমি ফিরে যেতে চাই? আমি তো কোথাও যাচ্ছি না। আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু বছর কেটেছে এখানে। আমি চাই বাকি জীবনটাও এখানে কাটাতে। তাই বলুন তো, আপনি আমার চাকরিটা খেতে চাচ্ছেন নাকি? সিফাত হাসল, ঠোঁটে শান্ত একটা হাসি, একটু থেমে বলল ধীর কণ্ঠে, দেখুন নুহা, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না, তবে আপনাকে দিয়েছে। একটা নতুন জীবন সাজিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। ভালোবাসার মানুষ আর সন্তানের পাশে থেকে হাসি মুখে বাকিটা পথ পাড়ি দেওয়ার সুযোগ। আমি চাই আপনি সত্যি সত্যিই ভালো থাকুন। মনের মাঝে এই দ্বিধাগুলো রাখবেন না। আর আমার কথা তো ভাবার কিছুই নেই। যেভাবে এতদিন ভাবেননি সেভাবেই থাকুন। শুধু একটাই অনুরোধ, আমাকে ভুলে যাবেন না। আর একটা কথা, আমাদের বন্ধুত্বটা রাখবেন নুহা। আর হ্যাঁ, যখন ইচ্ছে হবে চলে আসবেন। তবে এবার আপনাকে এমন জায়গায় নিয়ে যাব, আহির কেন, ওর বাবাও এসে আমাদের খুঁজে পাবে না। সিফাত হেসে উঠল নিঃশব্দে, চোখের কোণে জমে থাকা হালকা জলরেখা আড়াল করল সে। ধীরুপায়ে এগিয়ে দিল হাত নুহার দিকে, নরম এক আশ্বাসের মতো। ফ্রেন্ড। নুহাও হেসে উঠল, তপ্ত কিন্তু প্রশান্ত এক হাসি। কাপা হাতটা এগিয়ে দিল সিফাতের দিকে। ফ্রেন্ড। ঠিক সেই মুহূর্তে নীরব নিস্তব্ধতা চিরে এক তপ্ত বাতাস যেন ছুটে এলো। আইরাকে টকবক করে ফুটতে থাকা মুখ নিয়ে এগিয়ে এলো, চোখে মুখে স্পষ্ট উত্তেজনা, যেন চোখের সামনে কোনো ভয়াবহ অনেক দেখে ফেলেছে সে। নুহা, এখনই আমার সাথে ঘরে চলুন, এক্ষুনি। সিফাত কপাল কুঁচকে তাকালো, কণ্ঠে প্রশ্নের ভাঁজ। হঠাৎ করে ঘরে কেন? কি হয়েছে এমন? উনি আমার বউ, ঘরে গিয়ে কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। তাছাড়া আপনি তো নিজেই বিয়ে করেননি, অথচ অন্যের সন্তানের বাবা মানে আঙ্কেল হয়ে বসে আছেন, তার উপর আবার অন্যের বউ। নুহা হতবাক, চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহিরের মুখে। আহির, আপনি কি বলছেন এসব আজে বাজে? সিফাত একটু ঠাট্টার সুরে বলল, আসার সময় মনে হয় ব্রেনটা বাড়িতেই ফেলে এসেছেন, নাকি কোথাও ধাক্কা খেয়ে নেশায় পড়ে গেছেন। আই তীক্ষ্ণ ভঙ্গিতে বলল, নেশা কি জিনিস সেটাই তো আপনি জানেন না, এই জন্যই তো এখনো বিয়ে হচ্ছে না আপনার। নোহা বিরক্ত হয়ে দুহাত তুলল, কণ্ঠে হতাশার ছায়া। আশ্চর্য, আপনারা কি পাগল হয়ে গেছেন? কি কোন রকমের ব্যবহার! সিফাত ঠান্ডা অথচ খোঁচা মেশানো কণ্ঠে বলল, উনাকে বলুন, উনি তো সবসময় পায়ে পা দিয়ে ঝগড়ায় নামেন, যেন শিশু সুলভ কোনো প্রতিযোগিতা চলছে। আহির থামল না, কণ্ঠে অস্থিরতার রাগ আর ক্ষোভের মিশ্র ঢেউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেশ করি। আপনার মতো অন্যের সংসারে নাক গলাই না। নোহার চোখে ক্ষীণ অগ্নি এক পলকে তাকালো আহিরের চোখে, স্বর খানিকটা কঠিন হয়ে উঠল। আপনার মনে হচ্ছে না আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন? আহির একটু এগিয়ে এলো, গলার স্বর আরো উচ্চস্বরে বলল, আমার সীমার মধ্যে আছি বলেই তো আপনি নিজের সীমা ভুলে গেছেন। কিভাবে সাহস করলেন ওনার হাত ধরতে? নুহা এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আহির, আপনি কি নিজের আচরণ টের পাচ্ছেন? আপনাকে এখন 4 বছরের বাচ্চা মনে হচ্ছে না, না বোঝা অভিমানী, জেদি আর নির্বোধ এক শিশু। আহির আর একটু এগিয়ে এসে দাঁড়ালো, কোনো পূর্বাভাস ছাড়াই নোহার একটি হাত শক্ত করে চেপে ধরল, চোখে একরাশ জেদ, কণ্ঠে এক অদ্ভুত স্নায়ু চাপ, যার আগে চেয়েও গভীর কিছু। ধীর গভীর স্বরে বলল, 4 বছরের বাচ্চা লাগছে, ঠিক আছে? এই বাচ্চার এখন নিজের বাচ্চার মায়ের সাথে বোঝাপড়ার আছে। ঘরে চলুন নুহা, কুইক, না হলে আমিও সীমা টিমা পরোয়া করবো না, সোজা করে তুলে নিয়ে যাব। নোহা হক চুকিয়ে তাকালো আহিরের দিকে, এক হাতে মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করেও হতবাক কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? আপনার আচরণ দেখে তো একটু মনে হচ্ছে না। আর কোনো কথা না বলে নোয়ার হাত টেনে ধরে সামনে এগিয়ে চল, সিফাতের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ল। শুনুন সিফাত সাহেব, আপনি চাইলে আমি নিজ দায়িত্বে আপনাকে মেয়ে দেখিয়ে বিয়েও দিয়ে দেব, কিন্তু তাই বলে আমার বউকে নিয়ে টানাটানি করবেন না, সেটা চলবে না। আই নোয়ার হাত ধরে এগিয়ে যেতে যেতে নিজেই কথাগুলো বলে উঠল, কি বিচিত্র এই মানুষগুলো,
নিজের বউ কোথায় সেটাই জানে না এখনো, আর অন্যের সংসারের পেছনে পড়ে আছে। বোন চাইলে হয়তো ভাবা যেত, কিন্তু বউ এই যে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে। ঘরে প্রবেশ করতে করতেই আহির নুহার হাত ছেড়ে দিল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন এক অজানা দৃশ্যের প্রতিফলন। কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে নিঃশব্দে কথাটি উচ্চারণ করলো। নূরকে রেডি করে দিন, আমি আমি ফিরে যাচ্ছি। নুহা তীব্র বিস্ময়ে আহিরের দিকে তাকালো। এখনই? হ্যাঁ, ভয় পাবেন না, আরুষি আমার সঙ্গে যাবে না। নুহা কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ করে এত পরিবর্তন আর এমন একটা সিদ্ধান্ত নিলে? আহিরের মুখোবয়ে কোনো পরিবর্তন আসলো না। আপনি খুশি হননি? আপনি কি কখনো ভাবেননি আমি কেন বারবার ফিরে এসেছি আপনার কাছে? শুধু ভালোবাসার জন্য। নিজের আত্মসম্মান কিংবা অহংকারের কোনো পরোয়া আমি কখনো করিনি। ভালোবাসায় রাগ কিংবা অভিমান থাকে, কিন্তু আত্মসম্মান এবং অহংকারের কোনো স্থান নেই। আমি বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনার জীবনে আমি না থাকলেও কোনো পরিবর্তন আসবে না। আপনার জন্য আমি শুধু একটা অতীত, যা আপনি সহজেই ভুলে যেতে পারবেন। আপনি হয়তো আমাকে ছাড়া ভালো থাকবেন, আপনি হয়তোবা। আমি আপনার সাথে যেতে চাই। আপনি ভেবে বলছেন আমি আপনাকে ছাড়া ভালো থাকি? এই পরিস্থিতি আমার জন্য কোনোভাবেই সহজ ছিল না আহির। এত কিছু মেনে নেওয়া, এত কিছু সহ্য করা, এটা আমার পক্ষে একদমই সহজ ছিল না। এই সব কিছুর জন্য আমার কি সময় প্রয়োজন ছিল? আহির গভীর নিঃশ্বাস ছেড়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর কণ্ঠে এক অদ্ভুত নিরীহতা নিয়ে বলল, আপনি যা করতে চান করুন। যদি যেতে চান তো প্রস্তুত হয়ে নিন, আমি গাড়িতে অপেক্ষা করছি। আর কোনো কথা না বলে আহির দরজা দিয়ে বের হয়ে গেল। নুহা দাঁড়িয়ে রইল, চোখে এক অদ্ভুত শূন্যতা। অবশেষে সব কিছু পেছনে ফেলে নুহা এসে দাঁড়ালো মীর মহলের প্রাচীন সেই চৌকাঠে। কতদিন পর, কত অধ্যায় পেরিয়ে আজ আবার এই দালানে ফিরে আসা। সময় যেন থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। প্রতিটি ক্ষত, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারিয়ে যাওয়ার মুহূর্ত, সব মিলিয়ে যেন একটা ভারী বাতাস তার চারপাশ ঘিরে ধরল। এক একটি স্মৃতি মনে পড়তেই বুকের ভেতর চাপা কষ্ট জমাট বাঁধতে লাগলো। আহির, আরশি আর নূর একসাথে বাড়ির ভিতর যেতে লাগলো। নুহা থমকে দাঁড়ালো দরজার পাশে। এই ফিরে আসা, এই ঘরের দিকে এগিয়ে যাওয়া যেন বিদায়ের চেয়েও অনেক বেশি ভারী। আজ আহিরও যেন অন্যরকম। গোটা পথ জুড়ে একটিও শব্দ কয়নি, শুধু আরুষি আর নূরের সঙ্গে দু একটা মৃদু কথা, যেন তার ভেতরে ক্ষরণ চেপে রাখারই এক প্রচেষ্টা। ঠিক তখনই নোয়ার অবচেতনে এক অনুরণন। আচমকা কেউ তার হাত ধরল। চমকে পাশ ফিরে তাকাতেই দেখল আহির। তার চোখে কঠিন এক দৃষ্টি, জিজ্ঞাসাহীন এক দৃঢ়তা। একটুও শব্দ না করে শক্ত করে ধরল নুহার হাত। তারপর পাশে নিয়ে ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। নুহার মনে তখন এক অজানা আলোড়ন, বিস্ময়ের মাঝে যেন শান্তির এক অনুপ্রবেশ ঘটল, এক অনুভব যা ভাষাহীন। বাড়িতে প্রবেশ করতে নুহা দেখতে পেল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। অদ্ভুত একটা চাপা উত্তেজনা সবার মাঝে বিরাজমান। নুহার দৃষ্টিকে আটকে গেল ইরিনার মুখে। ইরিনা এক দৌড়ে এগিয়ে এসে এক ঝটকায় নুহাকে জড়িয়ে ধরল। আমি কিন্তু খুব রাগ করেছি নুহা। নুহা সামান্য অস্বস্তি অনুভব করলো, ঠোঁটে এক শান্ত হাসি ফুটিয়ে বলল, জানি না আমি কি বলবো, তবুও সরি। তারপর এগিয়ে গেল আরিফা বেগমের দিকে, মাথা নিচু করে বলল, কেমন আছেন আন্টি? জানি আমার কারণে আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে, আপনার স্বামীকে জেলে যেতে হয়েছে, পারলে মাফ করে দেবেন সরি ফিরে আসার জন্য। আরিফা বেগম যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হঠাৎ করেই নুহাকে বুকে জড়িয়ে ধরে বললেন, সরি তো আমিই বলবো মা। সেদিন আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আহির তখন হাসপাতালের বেডে প্রায় অচেতন হয়ে শুয়েছিল। তখনই তোমার ফোনটা আসে। ফোনটা আমি রিসিভ করেছিলাম। তোমার কণ্ঠ শুনেই কেন জানি রাগে গা কাঁপতে শুরু করে। কিছু না ভেবেই জানালা দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলি। সেদিন যদি তোমাকে শুধু বলতাম আহির তোমাকে খুঁজছে, তাহলে হয়তো তুমি যেতে না। সেদিন আমার একটা ভুলে যে এতগুলো বছর নষ্ট হবে আমি ভাবতে পারিনি। আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল। আহিরের চোখে রাগ আর যন্ত্রণার দাবানল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি এটা কিভাবে পারলে আম্মু? অচেতন অবস্থায় ও যাকে বারবার তোমার সামনে কাতর কণ্ঠে খুঁজে গেছি, তুমি মা হয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে দূরে ঠেলে দিলে। তুমি একবারও আমার মনের কথাটা বোঝার চেষ্টা করোনি। আহির আমার কথাটা শোন। তোমাদের সবার কাছে আমি যেন একটা অবুঝ নাম।
তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও, করে ফেলো, আর আমি আমি শুধু সয়ে যাই। বিশ্বাস করো, আমি খুব ক্লান্ত আম্মু, খুব খুব ক্লান্ত। আইরার একটা কথাও না বলে দূর তো পাই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পদচিহ্নে যেন ঘরের ভেতর ক্ষোভের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। আরিফা বেগম চুপচাপ দাঁড়িয়ে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কণ্ঠে অনুশোচনার কাঁপুনি কাপা গলায় বলেন, আহির শোন, আমার কথাটা তো শোন। ঠিক তখনই নুহা এগিয়ে এসে আরিফার কাঁধে আলতো হাত রাখল, চোখে মমতা, কণ্ঠে শান্ত ভরসা। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওনাকে বুঝিয়ে বলবো। নোয়া ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো, প্রতিটি পা যেন মনোভার টেনে আনছে নিঃশব্দে। ঘরটা চেনা, অথচ আজ বড় অচেনা লাগছে। নিস্তব্ধতা যেন কথা বলছে, অতীতের যন্ত্রণা আর ভুল বোঝাবুঝির প্রতিধ্বনি হয়ে। নোয়া চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, সব কিছু ঠিক আগের মতোই আছে, যেন এই ঘরটাই অপেক্ষায় ছিল, নোয়ার ফিরে আসার অপেক্ষায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে নোহার ভাবনার ছন্দ ঘটল, বুঝে ফেল আর ভেতরে আছে। বুকের মধ্যে যেন এক অদৃশ্য চাপা কাঁপুনি। কিছুক্ষণ পর দরজার কড়াচাড়া শব্দে নোহা চমকে তাকালো। আহির বেরিয়ে এলো, ভেজা চুল, খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, হাতে তোয়ালে দিয়ে চুল মুছছে। হঠাৎ চোখাচুকি হয়ে যেতেই নোহা সরে গেল এক পাশে, লজ্জায় তার চোখ নামিয়ে এলো। বুকের ভেতর কেমন যেন একটা চঞ্চল ঢেউ। আহির কড়া গলায় বলল, কি হলো? সামনে থেকে সরে দাঁড়ান। নোহা মুখ ঘুরিয়ে রেখে একটু ইতস্তত ভঙ্গিতে উচ্চারণ করল, ওই। আহির ভুরু কুঁচকে তাকালো নোহার দিকে, চোখে স্পষ্ট বিরক্তি। কি এইভাবে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আপনার আলাদা ঘর দরকার, নাকি আমার ঘর ছেড়ে যেতে হবে? কোনটা পছন্দ আপনার, বলুন? নোয়া চোখ নিচু করে কণ্ঠে এক চিলতে কণ্ঠ ও লজ্জার ছায়া নিয়ে বলল, জামাটা পরুন আপনি। আই নিজের শরীরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ। মুহূর্তের জন্য যেন তার কঠিন মুখ নরম একটা রেখা খেলে গেল, চোখের কোণে খেলো এক চিলতে হাসি, অভিমান আর অপূর্ণতার মেশানো এক হাসি। কিন্তু সেই হাসিটুকু গোপন করে নোর অজান্তেই গিলে ফেল সেটাকে। তারপর আলমারি খুলে দূরত্ব একটা টি শার্ট বের করে পরে নিল। এখনো দাঁড়িয়ে আছেন কেন? সরুন, আমি বাইরে যাব। নোহা ধীরে বলল, ওই আমার কথা শুনুন, আন্টির ওপর এত রাগ করবেন না প্লিজ। উনি আপনার কথা আমি শুনবো কেন? নোহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। আহিরের নির্বাক চোখ তখন নোহাকেই পরখ করছে। এক মুহূর্তে চোখাচোখি হলো। আহির, আপনার সমস্যাটা কি বলুন তো? আমার মেয়ে এতদিন পর বাড়িতে ফিরে এসেছে, আমার অনেক কাজ বাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখ দেখার সময় নেই আমার। সরুন তো। এটুকু বলেই আহির চলে গেল, একবারও পেছনে তাকালো না। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে, চারিদিকটা যেন হঠাৎ করে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। দূরে কোথাও মসজিদের আজানের সুর ভেসে আসছে, বাতাসে মিশে যাচ্ছে এক ধরনের অপার্থিব শান্তি। আকাশটা নীলচে বর্ণ হারিয়ে ধূসর কমলা আলোয় ঢেকে যাচ্ছে। দিনের শেষ আলো যেন ক্লান্ত হয়ে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। পাখিরা ফিরছে আপন নীড়ে। নোয়াকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে থেমে গেল আহির। আফিয়া বেগমের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার মৃদু শব্দ। সেই শব্দ যেন সময়ের স্তব্ধ দেওয়ালে এক টুকরো বেদনার আলপনা এঁকে দিল। আহিরের বুকের ভেতর এক অজানা হাহাকার, এক চাপা দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ল নিঃশব্দে। দরজার ফাঁক দিয়ে ধীরে পা বাড়ালো আহির। ঘরে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মেঝেতে বসে আছে নোহা। আফিয়া বেগমের একটি পুরনো শাড়ি নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে, ঠিক যেন সেই কাপড়ে রয়ে গেছে এখনো প্রিয়জনের স্পর্শ, স্নেহ আর সেই না বলা কথাগুলো। মুখে ক্লান্তি, চোখে গভীর বেদনার ছায়া। আহির এগিয়ে এসে শব্দহীনভাবে বসে পড়ল পাশে, কাঁধে রাখলো আশ্বাসের এক নিঃশব্দ হাত। নুহা। নুহা চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। মুহূর্তেই আহিরকে জড়িয়ে ধরে আবারও কানে ভেঙে পড়ল। আহির নুহাকে আগলে নিল বুকের গভীরে, যেন এই কান্না, এই যন্ত্রণা সব তার নিজে। নিঃশ্বাসগুলো এক হয়ে মিশে গেল এক নীরব সান্ত্বনায়। নুহা, শান্ত হন প্লিজ। এবার আমি নিজেকে আটকাতে পারবো না। দেখুন, কেউ কারো পাশে চিরকাল থাকে না, সবাইকেই যেতে হয় একদিন। দাদি আপনাকে অনেক ভালোবাসতেন, কতবার আপনার কথা বলতেন, আমিও শুনতাম, অনুভব করতাম।
উনি আপনার ফিরে আসার অপেক্ষা করতেন, কিন্তু সেই অপেক্ষা শেষ হয়েছিল ঠিক 1.5 বছর আগে। এখন আপনি এভাবে কাঁদলে উনি কষ্ট পাবেন। আপনি কি চান দাদি কষ্ট পাক? আহিরের কণ্ঠ কেঁপে উঠল আবেগে। নুহা কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, আই এম সরি আহির, আমি খুব খারাপ। দাদির শেষ সময়ে ওনার পাশে থাকতে পারিনি। আমি খুব স্বার্থপর, ওনাকে কষ্ট দিয়েছি। আমি আপনাকেও কষ্ট দিয়েছি। আপনি আমাকে এমনটাই ভাবেন, তাই না আহির? আহির নোহার মুখের দিকে চেয়ে নরম হাতে মাথা জড়িয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। না নুহা, আপনি কোনো ভুল করেননি। সময়টাই আমাদের প্রতিকূলে ছিল। নিজের ওপর দোষ দেবেন না। চলুন, আরুষি আর নূর আপনাকে খুঁজছে। নোহা চোখ মুছে ধীরে বলল, দাদি যদি বেঁচে থাকতেন খুব খুশি হতেন, তাই না? আচ্ছা আহির, উনি নূরকে দেখেছিলেন তাই না? কোলেও নিয়েছেন নিশ্চয়ই। উনি খুশি ছিলেন? আহির মুচকি হাসল, চোখের কোণে জমে থাকা কষ্টটুকু লুকিয়ে রাখার চেষ্টা করলো। হ্যাঁ, উনি খুব খুশি ছিলেন নূরকে পেয়ে। আমি যেন সেদিন জীবনের এক টুকরো আনন্দ খুঁজে পেয়েছিলাম। এই বাড়িটা ছিল প্রাণহীন, শোক আর স্মৃতির ভাঁড়ে চাপা। আর একদিন হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে এক শিশুর কান্না শোনা গেল। শুধু দাদি নয়, সবাই যেন হঠাৎ প্রাণ ফিরে পেল এক নতুন আলোর, এক নতুন জীবনের। শুরুর দিকে নূরকে কোলে নিতে ভয় পেতাম আমি। মনে হতো যদি ফেলে দিই, যদি ব্যথা পায়। ওর সেই ছোট্ট নিঃশ্বাস, নরম শরীর। কিন্তু অবাক করার মতো বিষয়, ওকে কোলে নিলেই সে কান্না থামিয়ে দিত। চোখ বড় বড় করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, যেন আমাকে ও চেনে। আর আমি ওর মাঝে আপনার একটা প্রতিচ্ছবি খুঁজে পেতাম। সময়ের অজান্তেই আমি হয়ে উঠলাম ওর পাপ্পা। একটু থেমে দৃষ্টি দূরে কোথাও ছড়িয়ে দিল আহির। গলার স্বর আরো নরম হলো। একদিন হঠাৎ করে আপনার একটা পুরনো ছবি দেখে ও বলল, পাপ্পা এটাকে। আমি কিছু বুঝে উঠতে না পেরে শুধু বলেছিলাম, তোমার মাম্মা। সেই দিন থেকে প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে শুধু একটাই প্রশ্ন ওর, মাম্মা কোথায়? মাম্মার কাছে যাব। এক চিলতে নিস্তব্ধতা যেন চারপাশে নেমে এলো। সেই মুহূর্তে নিস্তলার দিক থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর। আপু। নোহা আহিরের বুকে মাথা রেখে বসেছিল। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে। চোখে এক ঝলক অস্থিরতা, এক টুকরো দীর্ঘশ্বাস। আহির নিশি। আহির মাথা নিচু করে হালকা দীর্ঘশ্বাস ফেল। আপনি চলে যাওয়ার পর একবার এসেছিল এই বাড়িতে। আমার চোখে চোখ রেখে ইচ্ছে মতো অপমান করেছিল। হয়তো ওরও অভিমান ছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখিনি, এই বাড়ির সাথেও না, এই বাড়ির মানুষগুলোর সাথেও না। আমি অনন্যাকে বলেছিলাম যেন ওকে আপনার ফিরে আসার খবর দেয়। জানেন, এখন ওর একটা ছোট্ট ছেলে আছে। চলুন দেখা করবেন। একটা বছর কেটে গেছে চুপির সারে নিঃশব্দে। একটা সময় ছিল যখন দুজনের মাঝে ছিল নিঃশব্দ দূরত্ব, না বলা অনেক কথা, চোখে ভাসা কষ্টের রেখা। আর এখন সেই নিঃশব্দতার ভাঁজে জমে উঠেছে নরম ভালোবাসা, বোঝাপড়ার ছায়া আর গভীর এক অন্তরঙ্গতা। নোহার আহির ভাঙ্গা করার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেন সময় তাদের গল্পটা নতুন করে লিখে দিয়েছে। ছোট ছোট খুনছুটি, একে অপরের ক্লান্তির পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। সন্তানদের চোখে সে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মা বাবা নামে সেই আশ্রয়দায়ী পরিচয়টা এখন তাদের গল্পের নতুন পরিচিতি। তাদের মাঝে আর অভিযোগ নেই, নেই অনুতাপ বা অভিমান। আছে শুধু গ্রহণ করার এক উদারতা, ক্ষমার এক নীরব ভাষা আর শান্তির এক প্রগাঢ় আলিঙ্গন। যে সম্পর্কে একদিন ছিল দ্বিধার দূরত্বের দেওয়াল, আজ তা বদলে গেছে। তারা এখন একে অপরের নিরাপদ আশ্রয়, প্রিয় ঠিকানা। এটা আর শুধুমাত্র দাম্পত্য নয়, এটা এক আত্মিক বন্ধন, যেখানে নেই অধিকার ফলানোর ভাষা, আছে শুধু মেনে নেওয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি। আহিরের চোখে এখন নেই কোনো ক্ষোভ, বরং আছে গর্ব নুহাকে ফিরে পাওয়ার, তাকে ভালোবাসার প্রতিটা স্তরে জায়গা করে দেওয়ার। আর নুহার চোখে আছে কৃতজ্ঞতা, নিজেকে খুঁজে পাওয়ার, নিজের ভাঙ্গা সত্তাটাকে ভালোবাসার হাতে ধীরে ধীরে জোড়া লাগানোর। এখন তারা শুধু ভালোবাসে না, তারা বোঝে, তারা অনুভব করে একে অপরের নিঃশ্বাসে জমে থাকা আবেগ। তারা একে অপরকে আগলে রাখে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। এই সম্পর্ক হয়তো পূর্ণ নির্বাণ নয়, কিন্তু সেই পথেই এগিয়ে চলা একটা শান্ত নরম আলোয় ভেসে থাকা পথ। সমস্ত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, অভিযোগ সব পেরিয়ে যার শেষ প্রান্তে অপেক্ষা করে ভালোবাসার সর্বোচ্চ রূপ। নিজের ভেতর একে অপরকে ধারণ করে দুজন মানুষ
তখন এগিয়ে চলেছে সেই পথে, নির্বাণের পথে। 2 দিন পর অনন্যার বিয়ে। অতীতের সমস্ত ধুলো ঝেড়ে অনন্যা এগিয়ে গেছে নিজের জীবনের বহুটা পথ। সে বিয়ে করেছে নিজের পছন্দের মানুষকে, কিন্তু সেই মানুষটা সালমান নয়, রনাক। পৃথিবীতে কিছু ভালোবাসা পূর্ণতা পায়, আর কিছু ভালোবাসা রয়ে যায় অসমাপ্ত, শূন্যতার চিরন্তন গল্প হয়ে শূন্যতায়। কিছু মানুষ শূন্যতার বুক চিরে সামনে এগিয়ে যায়। তারা খুঁজে নেয় নিজস্ব এক নির্বাণ, যেখানে শান্তি আছে, নিঃশ্বাস ফেলার জায়গা আছে। আর কেউ কেউ শূন্যতাকেই বুকে আগলে রেখে ডুবে যায় স্মৃতির অতল সাগরে, যেমনটা ডুবে গেছে সালমানদের মতো মানুষরা হয়তো বোকা, যারা শূন্যতা কাটিয়ে উঠতে পারে না, নিজেকে আর একবার ভালোবাসার সুযোগ দিতে জানে না। এসব মানুষ এখনও পাওয়া যায়। কোনো সময়ে ভালোবাসার উপর যাদের আস্থা ছিল না, তারা একদিন হঠাৎই গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলে, এতটা এগিয়ে যায় যে ফিরে আসার পথ আর খোলা থাকে না। এক নতুন কোনো হাত ধরার সাহসটুকু আর আসে না। সালমান নিজেকে বোঝাই সব ভুলে গেছে, ফিরে গেছে নিজের সেই পুরনো জীবনে, যেখানে প্রেম মানে ছিল সাময়িক মোহ। গার্লফ্রেন্ড বদলানো যেন পোশাক বদলানোর মতো সহজ। তবুও আজও তার হাত ধরে ওঠা হয়নি নির্দিষ্ট কোনো কারোর হাত। আজও সেই প্রতিদিন রাতের আধারে নিজেকে হারিয়ে ফেলে মত্ততায়, শুধু কিছু সুন্দর স্মৃতি ভুলে থাকার জন্য। বিয়ে বাড়ি যেন উৎসবের এক টুকরো ছবি, রঙিন সাজ, রান্নার সুবাস, মানুষের আনাগোনায় মুখরিত চারিদিক। অনন্যার বিয়ের জন্য সেজে উঠেছে পুরো বাড়িঘর সাজাতে সাজাতে যেন প্রতিটা ইট পাথরও নতুন প্রাণ পেয়েছে। এই উৎসব মুখরতার মাঝে গেট পেরিয়ে ভেতরে ঢোকে আহির। পাশে বাবার হাত ধরে নোরার আরশি। আহির গিয়েছিল মার্কেটে কিছু জিনিস কিনতে। নোরার আরশির জোড়াজড়িতে ওদের সাথে নিয়ে যেতে হয়েছে। আহির এই ব্যাপারে নিজের জান দিয়ে দিবে, তবে মেয়েদের কষ্ট পেতে দেবে না। নোরার আরশিও বেশ ক্লান্ত, তবু চোখে মুখে উচ্ছ্বাস, কারণ বাড়িতে এখন খুশির আমেজ। অতিথিরা আসছেন একে একে, চারপাশে সেজে উঠেছে আলোয় রাঙ্গানো সেই পরিচিত উঠোনটা। বাড়িতে ঢুকতেই আরিফা বেগম এগিয়ে এলেন। তার মুখে মমতার, চোখে নরম একটা দীপ্তি। আহির হাসি মুখে জিজ্ঞেস করল, নুহা কোথায় আম্মু? আরিফা বেগমের মুখে মায়াভরা হাসি, একটু চিন্তিত ভঙ্গিতে বলেন, বোধহয় ঘরে আছে, সকাল থেকে তো সব সামলাচ্ছে। বিয়েবাড়ির ঝামেলা তো বুঝতেই পারছিস। একটু আগেও শরীরটা খারাপ লাগছিল, মনে হয় মাথা ঘুরে গেছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি জোর করে ওপরে পাঠালাম, একটু জিরোলে ওর ভালো লাগবে। আহির হালকা মাথা নেড়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরুষি নিচু গলায় জানতে চায়, আচ্ছা দাদু, সবাই বলছে ফুপির বিয়ে হয়ে গেলে ফুপি চলে যাবে, কোথায় যাবে? নূর তৎক্ষণাৎ গম্ভীর মুখে বলল, আরে বুদ্ধু, এটাও জানিস না? ফুপির বিয়ে হয়ে গেলে ফুপি তো উফ, ভুলে গেছি। আহির হেসে ফেল। শ্বশুর বাড়ি মাম্মা। নূর তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে জানায়, হ্যাঁ, ওই বাড়িতে চলে যাবে। আরুষি ছোট্ট চাঁদের মতো মুখটা মুহূর্তে ঝিমিয়ে যায়। ফুপি চলে যাবে? আমার তো ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। পাপ্পা মাম্মার কাছে যাব। আহির কোমল গলে ভালোবাসা মেশানো এক চুমু দেয় মেয়ের গালে। হ্যাঁ চলো, আমরা মাম্মার কাছে যাব। নূর এসো সাবধানে। ঘরে ঢুকতেই মনে হলো নূর আর আরশি যেন কতকাল পর নুহার দেখা পেয়েছি। দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। নুহাও দুহাত বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরল ওদের। স্নেহে আলতো করে চুমু খেলো দুটো গালে। নরম কণ্ঠে বলল, তোমরা ঘরেই বসো, নিচে অনেক মানুষ, আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। আহির চুপ করে থেকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন নুহা? হুম। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহির এক পা এগিয়ে সামনে এসে দাঁড়ায়। নুহা না তাকিয়ে আবার পাশ কাটানোর চেষ্টা করতেই আহির আবারও পথ রোধ করলো। বুড়ো কুচকে তাকালো নুহা। অদ্ভুত, কি চাই আপনার? আহির অভিমান মেশানো গলায় বলল, আপনি সব সময় ভালোবাসা একপাক্ষিকভাবে বিলি করেন কেন? আমিও তো বাইরে থেকে এত কষ্ট করে এলাম, ওদের পাওনা তো ঠিক মতো দিলেন, আমারটা কই? পাগল হয়ে গেছেন আপনি? মেয়েরা এখানে সরুন তো, আমার অনেক কাজ বাকি আছে। আরে ওরা কিছুই বুঝবে না, তাড়াতাড়ি করুন, তারপর যেখানে খুশি যান। প্লিজ সরুন, আমার সত্যি অনেক কাজ, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজার চৌকাঠে এসে দাঁড়ায় ইরিনা। ইরিনা মাথা উকি দিয়ে জিজ্ঞেস করলো, আসবো? আহির স্বাভাবিক গলায় বলল, পরে আয়,
নোয়া আহিরের দিকে একবার তাকালো, মুচকি হেসে ইরিনার উদ্দেশ্যে বলল। আরে এখনো দাঁড়িয়ে আছো কেন, এসো। ইরিনা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। সমস্যা কি তোর? নোহা, ওই নিচে সিফাত এসেছেন, আমি বসতে বললাম কিন্তু উনি বললেন থাকবে না, শুধু আরুষির সাথে দেখা করেই চলে যাবে। সিফাতের কথা শুনে আরুষির মুখে যেন আলো ফুটে উঠল। আঙ্কেল এসেছে। কোথায়? আমি এক্ষুনি যাব। বলে সে খাট থেকে লাফিয়ে দৌড় দিল। নোয়া পেছন থেকে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল। আর সে এইভাবে ছুটো না মাম্মা, সাবধানে। আরুষির পেছনে পেছনে নোহা আর ইরিনাও নিচে চলে গেল। আহির গম্ভীর মুখে খাটে বসে পড়ল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় ছোট্ট নূর। নরম হাতে বাবার গলা জড়িয়ে ধরে গালে আলতো একটা চুমু দিল। নূর ধীরে বলে, পাপ্পা, এই যে আঙ্কেলটা এসেছে বলে তুমি স্যাড? আমারও আঙ্কেলটাকে ভালো লাগে না। মাম্মা আর আরুষি ওনাকে দেখে কত হ্যাপি হয়ে যায়। আহির কণ্ঠে তখন একটু কোমলতা এনে মেয়ের দিকে তাকালো। তুমি পছন্দ করো না ওই আঙ্কেলটাকে? কিন্তু কেন? নূর ধীরে মাথা নাড়িয়ে বাবার বুকে মুখ গুজে দিল। নূর লাভস পাপ্পা। আহির সন্তপনে নূরের মাথায় হাত রাখলো। ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। পাপ্পাও তো নূরকে খুব ভালোবাসে, আর আঙ্কেলটাও পচা না, সে আরুষিকে খুব ভালোবাসে। আর আরুষিও তো ছোট থেকে ওনার সাথে ওনার কাছে ছিল, তাই ওনাকে দেখলে হ্যাপি হয়ে যায়। তুমিও তো ঈশান আঙ্কেলকে ভালোবাসো, তাই না? নূর কিছু না বলে বাবার বুকে মুখ লুকিয়ে রইল। আহির মনে মনে বলে ওঠে, তবু কেন জানি না, ওকে দেখলেই ভেতরটা ধসে পড়ে, মাথা গরম হয়ে যায়। সত্যি হয় না। কিছুক্ষণ পর দরজার চৌকাঠে পা রাখলো নোহা। নোহার চোখ সরাসরি গিয়ে পড়ল আহিরের দিকে। চুপচাপ খাটে বসে আছে, হঠাৎ নীরব গাম্ভীর্য। নোহার বুকটা যেন হঠাৎ কেঁপে ওঠে, চোখের কোণে অদৃশ্য এক হাহাকার খেলে যায়। আহিরের এই মন খারাপের কথা আহির হয়তো কখনো বলে না, তবুও নোহা প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছে। আর সেই ঘরে ঢুকলো, হাতে একটা ব্যাগ, চোখে মুখে খুশির ঝলক, গলায় চঞ্চল সুর। নূর দেখো, আঙ্কেল আমাদের জন্য গিফট এনেছেন। আঙ্কেল তোকে খুঁজছিল, গেলি না কেন? নোয়া ওর হাতে থাকা ব্যাগটা নূরের হাতে তুলে দিল। নূর ব্যাগ হাতে নিয়ে চটপট আরুষির সাথে খেলায় মেতে উঠল। ঘরের এক কোণ ভরে উঠল হাসির শব্দে। নোয়া ধীরে ধীরে এগিয়ে এলো আহিরের পাশে। চুপচাপ বসে থাকা আহিরের এক হাতে আলতো করে হাত রাখলো, তারপর ঠোঁট ছুঁয়ে দিল ওর গালে। গলায় এক টুকরো স্নেহ একটু খুনসুটি মিশে আহিরকে জিজ্ঞেস করলো, আপনি কি রেগে আছেন? আহির মুখ না ঘুরিয়ে পড়ল। এখন কি মেয়েরা দেখবে না? নোয়া একবার চোখ ফিরিয়ে দেখল নূর আর আরুষি খেলায় ডুবে, নিজেদের ছোট্ট দুনিয়ায় মগ্ন। ওরা ব্যস্ত, কেউ দেখবে না। তাহলে আরো কয়েকটা দিলে হয়তো রাগ পুরোপুরি ভেঙে যেত। নোয়ার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। এই আপনার রেগে থাকার নমুনা। আহির ধীরে নোয়াকে আরো একটু কাছে টেনে নিল। নোয়া মাথা ঠেকালো ওর বুকে। নোয়ার চুলে হাত বোলাতে বোলাতে বলল, রাগ করবো কেন? আমি জানি আরুষির জীবনে সিফাত একটা বড় জায়গা জুড়ে আছে, তবে এটাও জানি আমি ওর বাবা। জানি ও আমাকে কতটা ভালোবাসে। আর সিফাত আসলে একজন ভালো মানুষ। এই 1 বছরে যতবার এসেছে আমার প্রতি সম্মান রেখে বেশিক্ষণ থাকিনি, আমাকে ভয় পায়। তবুও জানেন নুহা, ওকে দেখলেই কেন যেন মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে, ইরিটেটিং ফিল হয়। নোহা হেসে উঠল, মুখ তুলে তাকিয়ে রইল আহিরের দিকে, তারপর আবার হেসে ফেল। আহির চোখ রাঙিয়ে বলল, আপনি তো হাসবেনই, এসব বোঝেন না আপনি। আপনার যদি একটা সতীন থাকতো তাহলে বুঝতেন। এই সিফাতকে আমার সতীন সতীন লাগে। নোহা আবারও হাসলো। আহির, আপনি সত্যিই পারেন। 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, এবার একটু বড়দের মতো আচরণ করুন। হ্যাঁ তো, আমি বাচ্চা, কিন্তু 1 মিনিট, 3 বাচ্চা। নোহা চোখ ইশারায় দেখালো নূর আর আরুষিকে। ও দুজন ওইখানে। তারপর আহিরের একটা হাত নিয়ে নিজের পেটে রাখলো, আর একজন এখানে। তো হলো না 3 বাচ্চা? আহির নিঃশব্দে তাকিয়ে রইল, ঠোঁটে একরাশ অবাক ভরা হাসি। আহির যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে উঠল, মুখটা একরাশ অভিমিশ্রিত আবেগে থেমে গেল। আহিরের চোখ স্থির হয়ে গেল নোহার পেটে রাখা নিজের হাতটার দিকে। আহির কাপা কণ্ঠে বলল, আপনি কি সিরিয়াস? নোহা মাথা নাড়ল, আলতো এক হাসি মুখে হাসিতে মাতৃত্বের পূর্ণতা, ভালোবাসার ছোঁয়া।
আহির এক মুহূর্ত দেরি না করে নোহাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল একটা গভীর শক্ত আলিঙ্গন। নোহাও আঁকড়ে ধরল আহিকে। আহির যেন আর নিজেকে থামাতে পারল না। ভেতরের আনন্দটা এতটাই তীব্র, নোহাকে কোলে তুলে নিয়ে আলতোভাবে ভালোবাসায় ভারে ভরা এক উল্লাসে ঘুরতে লাগলো নোহাকে কোলে নিয়ে। পুরো ঘর জুড়ে হাসির আলো ছড়িয়ে গেল। নূর আর আরুষি খেলতে খেলতে থেমে গেল। তারা বিস্ময়ে আর কৌতূহলে তাকিয়ে রইল বাবা মায়ের দিকে। আরুষি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, পাপ্পা কি হয়েছে বলো না, তুমি এমন করছো কেন? মামা পড়ে যাব তো। নূর চোখ বড় বড় করে তাকালো বাবা মায়ের দিকে। মামা তুমি কাঁদছো না তো, হাসছো? আহির আস্তে করে নোহাকে খাটে বসিয়ে দিল। চোখে এখনো ঝিকিমিকি করছে একরাশ আনন্দ। আহির হাত বাড়িয়ে আরুষি আর নোহাকে কাছে ডাকলো। আরুষি আর নূর দৌড়ে এসে আহিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আহির তাদের কপালে চুমু দিয়ে বলল, তোমরা শোনো, একটা দারুণ খবর, খুব শিগগিরই তোমাদের একটা ছোট ভাই বা বোন আসবে। নূর আরুষি দুজনেই বিস্ময়ে চুপ করে গেল কিছু মুহূর্ত। তারপর হঠাৎ যেন আনন্দে ফেটে পড়ল তারা। নূর বিস্ময় নিয়ে বলল, ও মাই গড, এটা রিয়েল বেবি আমাদের ঘরেই থাকবে? আহির মাথা নাড়ল। আরুষি খুশিতে লাফিয়ে উঠল। চলো সবাইকে বলি। ওরা চলে যেতেই ঘরটা যেন এক মুহূর্তে নিস্তর হয়ে গেল। শুধু থেকে গেল নিঃশব্দ ভালো লাগার শব্দ। নিঃশ্বাসে গা ভেজানো এক কোমল উষ্ণতা। আইর এবার চোখে মায়ে ভরা দৃষ্টিতে নোহার দিকে তাকালো। তারপর দুহাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় নোহাকে ডাকলো। নোহা একটুও দেরি করলো না, ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল আহিরের বুকে। নোহার জন্য শত কষ্ট, শত চাওয়া পাওয়ার একমাত্র গন্তব্য এটাই, এই বুক। আহির আলতো করে নোহার কপালে চুমুতে মুখটা নামিয়ে এনে খুব আস্তে গলায় আবেগ মিশিয়ে বলল, নুহা, মনে আছে একদিন বলেছিলাম আপনাকে একটা নিজের পরিবার দেব, একটা হ্যাপি ফ্যামিলি যেটা শুধু আমাদের হবে? দেখুন, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার বলুন, আর কিছু চাওয়ার আছে আপনার? আজকে আপনি যা চাইবেন সব কবুল করা হবে। নোহা নিঃশব্দে মাথা রাখলো আহিরের বুকে। চোখ বন্ধ করে অনুভব করলো হৃদস্পন্দনের শব্দ। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো শান্তির হাসি, ভালোবাসার প্রাপ্তির পূর্ণতার। নোহা নরম কণ্ঠে বলল, এই যে আপনি, আপনার ভালোবাসা এই পৃথিবীর, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর চাই না আমি কিছু। এই ভালোবাসাটুকু সারা জীবন থাকুক। আমাদের ছোট্ট পৃথিবীটুকু যেন এমন করেই গুছিয়ে থাকে।